This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একটা কথা আছে না, ফেলো করি মাখো তেল। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় কথাটা বোধহয় একটু অন্যরকম। ফেলো করি আর নাও টেনশন। আপনি লাখ লাখ টাকা খরচা করছেন, হাজারো ছুতো সামাল দিচ্ছেন, তারপর আপনার ঘরের বাচ্চাটাকে শহরের ঝা চকচকে একটা বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন। পাঠিয়ে কি আপনি ঘরে নিশ্চিন্তে বসে থাকবেন? না, সেই জো নেই। অন্তত আজকের ঘটনা সেটাই বলছে। শহর কলকাতায় নবনালন্দা স্কুল, নামকরা স্কুল, সেখানে জানলার কাঁচ ভেঙে জখম হচ্ছে তিনজন পড়ুয়া। শুধুমাত্র দুর্ঘটনা বলে দায় সাধছে না স্কুল কর্তৃপক্ষ, বরং তারা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আরে বাচ্চাগুলো রক্তাক্ত অবস্থায় স্কুলে পড়ে আছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত স্কুলে ছিল না, অথচ আপনি সেই স্কুলে লাখ লাখ টাকা দিচ্ছেন। আর প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ছেড়ে দিন তার আচরণ। তার আচরণ আজকে প্রশ্ন তুলতে বাধ্য করছে, এটা কি শিক্ষা ব্যবস্থা নাকি এটা শিক্ষা ব্যবসা? দরজাটা খোলার সময় যদি ভেঙে পড়ে যায় তার মানে কি মেইনটেনেন্স নেই? অমানবিক প্রতিক্রিয়া। জানলা খুলতে গিয়ে জানলার ভেঙে গেল, তো জানলা কি ভাঙতে পারে না? দায়সারা মনোভাব। অ্যাক্সিডেন্টের ওপর কিন্তু সবার সবসময় হাত থাকে না। লঘু করার চেষ্টা। আগুনে ঘি পড়তে এতটুকুই কি যথেষ্ট নয়? নবনালন্দা বেসরকারি স্কুলে প্রার্থনা চলার সময় কাঁচ ভেঙে দুর্ঘটনা। 3 পড়ুয়ার মধ্যে 2 জনের আঘাত গুরুতর। তারপরেও একজন প্রিন্সিপালের এমন আচরণ কেন? কেন এমন বেপরোয়া মনোভাব? একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকাতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুর্ঘটনা, কিন্তু কেন দুর্ঘটনা? দুর্ঘটনার দায় কার? কেন সাত সকালে স্কুলে গিয়ে এভাবে রক্তাক্ত হতে হলো পড়ুয়াদের? প্রশ্ন তুলে সরব হন অভিভাবকরা। অভিযোগ, অনেকটা দেরি করে এসে উল্টে অভিভাবকদের সঙ্গে হম্বিতম্বি করেন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। অভিভাবকদের প্রাথমিক অভিযোগ ছিল, কাঁচ ভেঙে রক্তাক্ত অবস্থা হওয়ার পরেও স্কুল থেকে তড়িঘড়ি হাসপাতালে নেওয়ার কোনো তৎপরতা দেখা যায়নি। আমাদের মেডিকেল ইউনিটও আছে, কিন্তু হবার পরে সময় পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে কি নিয়ে যাওয়া হয়েছিল? অভিভাবকদের অভিযোগ কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। তার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। স্কুলে অ্যাম্বুলেন্স থাকলেও পাওয়া যায়নি। প্রথমে স্কুলের দাবি ছিল চালক অসুস্থ, কিন্তু পরে চাপের মুখে অ্যাম্বুলেন্স চালককে শোকজ করে প্রিন্সিপাল গাফিলতি মানতে বাধ্য হন। অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে সে আজ অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি, আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার লেট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তার শোকজ করা হয়েছে। স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু দুর্ঘটনা এড়াতেই তো বেসরকারি স্কুলে মোটা টাকা ফি বছর মোটা টাকার ডেভেলপমেন্ট ফি। দুর্ঘটনা ও ঘটনার মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো নবনালন্দা। প্রশ্ন তুলছেন অভিভাবকরা। বহু বছর মেইনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে, আর যেখানে বাচ্চাগুলো পিয়ার লাইনে দাঁড়িয়ে আছে সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, তার রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? স্কুল কর্তৃপক্ষ কি উত্তরগুলো দিতে পারলেন? সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা। বছরে ন্যূনতম ডোনেশন ফি 30,000 টাকা। স্কুলের ব্র্যান্ড ভ্যালু যত বাড়বে তত বাড়বে বাৎসরিক ডোনেশন ফি। কোথাও 1.5 লাখ, কোথাও সেটা 2 লক্ষ টাকা। বেসরকারি স্কুলে পড়ানোর খরচের বহর কি অভিভাবকরা তা হাড়ে হাড়ে জানেন। আচ্ছা বলুন তো, এর পরেও বেসরকারি স্কুলগুলোর কাছ থেকে সংবেদনশীলতা এবং ভদ্র ব্যবহার প্রত্যাশা করা উচিত নয় কি? এমনিতেই স্কুলের কাছ থেকে, যে কোনো স্কুলের কাছ থেকে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীলতা প্রত্যাশা করা উচিত এবং তাই করা হয়। একটা সরকারি স্কুলে ক্লাস
1 থেকে 12 পর্যন্ত আপনার সন্তানকে পড়াতে যে খরচটা হয়, ইদানিং বেসরকারি ভালো স্কুলে শুধু নার্সারিতেই সেই টাকাটার প্রয়োজন পড়ে। আমাদের প্রশ্ন, একই শিক্ষা ব্যবস্থার জন্য এই বিরাট ফারাক কেন, এবং এই এত বেশি ফারাকের পরেও বেসরকারি স্কুলগুলোকে কিছুতেই সংবেদনশীলতার প্রশ্নে বাগে আনা যায় না কেন? কখনো আদালত খড়গহস্ত হয়, কখনো সরকার তাদের বিভিন্ন নির্দেশ দেয়, কিন্তু কিছুতেই তারা কথাটি শুনতে চায় না। মেইনটেনেন্স তো করা উচিত, আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না? দরকার, শিক্ষা দরকার, আর শিক্ষার জন্য টাকার দরকার। অমুক ফি তমুক ফি মিলিয়ে মোটা টাকা, মোটা সেশন ফি, চড়া ডোনেশন। কেন চড়া? কেন বেসরকারি শিক্ষার এত রমরমা? কেন উত্তর পেতে সরকারি স্কুলের দিকে তাকাতে হবে? নিয়োগ দুর্নীতি, শিক্ষা অপ্রতুলতা আর পরিকাঠামোর অভাব, তিনে মিলে ততই বচক। সরকারি স্কুল যত ধুঁকছে ততই ফুলে ফেপে উঠছে বেসরকারি স্কুল, অনেকটা নাকি স্বাস্থ্য ব্যবস্থার মতোই। সারা রাজ্যের এই বেসরকারি স্কুলগুলো ঠিক বেসরকারি হসপিটালের মতো, তারা তাদের মতো করেই টাকা পয়সা অর্থ নিয়ে থাকে। এই সমস্ত বেসরকারি স্কুলগুলো যতটা বেশি শিক্ষার অঙ্গন, তার থেকে বেশি ব্যবসার অঙ্গনে পরিণত হচ্ছে। লকডাউনের পর আর্থিক ক্ষতির মুখে পড়ে বেসরকারি স্কুলগুলো। কোভিড পরবর্তী সময়ে লাগাতার বেড়েছে স্কুল ফি। 2023-এ ফি বৃদ্ধিতে সরকারি নজরদারি নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। 2024-এ ফি বাড়ানোর আগে শিক্ষা দপ্তরের অনুমতির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। স্বাস্থ্য কমিশনের ধাঁচে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশনও গঠন করা হয়েছিল। সরকারি হস্তক্ষেপ কম হওয়াতেই কি বেসরকারি স্কুলের এমন বেপরোয়া মনোভাব? প্রশ্নটা বারবার উঠেছে। কারি কারি টাকা জোগাড় করতে কালঘাম ছোটা অভিভাবকদের খানিক স্বস্তিও দিয়েছিল আদালত। সময়টা 2022। রাজ্যের 145টি বেসরকারি স্কুল কোনো পড়ুয়ার প্রমোশন আটকাতে পারবে না, কারো মার্কশিট আটকানো যাবে না, সব পড়ুয়াকে নতুন ক্লাসে নিতে হবে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তারপরেও ফি দিতে না পারলে স্কুল যে পাশ করাবে না জানেন সব অভিভাবক, কিন্তু বলতে বাধা। অভিযোগ, স্কুলের বিরুদ্ধে সরব হলেই কখনো নম্বর কমিয়ে তো কখনো পড়ুয়ার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অভিভাবক সন্তানের শিক্ষা ও ভবিষ্যতের কথা ভেবে চুপ থাকতে বাধ্য হন বলেও নানা অভিযোগ রয়েছে। আমাদের এখন ইনক্লুডিং একটা নেয় 4,600 টাকা করে। এটা থোক টাকা নিয়ে নাও, থোক টাকা, এটা পার মান্থ আমাদের এটা মাইনা। আমরা ইসিএসে দিয়ে দিয়েছি চেক, ওরা ইসিএসে টাকা কেটে নেয়, ব্যাস ওটাই জানি। 4,600 টাকা কেটে, মানে এই বছর 200 বাড়ালো, জানুয়ারি মাস থেকে সেটা ইনক্লুড হবে। কারণ যেটা ইসিএস বলছিলেন, টাকা না থাকলে অ্যাকাউন্টে তখন কি কোনো রকম কোনো চার্জ কাটা হয়? 700 করে কাটা হয়। 2017 সালে বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে বৈঠক করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। কোভিডকালে মুখ্যমন্ত্রীকেও বেসরকারি স্কুলগুলোকে অনুরোধ করতে হয়েছিল। আমাদের এখন খুব ক্লিয়ার, এই সময় ফিস বাড়ানো উচিত নয়। বেসরকারি প্রাইভেট স্কুলগুলোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, প্লিজ দয়া করে ফিস বাড়াবেন। তারপরেও পরিস্থিতির কি বদল হয়েছে? ডোনেশন বাবদ মোটা ফি রয়েছে, পোশাকি নাম ডেভেলপমেন্ট ফি। একই সঙ্গে রয়েছে মাসিক বেতন, যা গড়ে 2 থেকে 3,000 টাকা। বহু স্কুলে সময় টাকা দিতে না পারলে অতিরিক্ত পেনাল্টিও নেওয়া হচ্ছে। প্রতি বছর 20 থেকে 30% বাড়ে স্কুল ফি। কলকাতা ও শহরতলির কোনো স্কুলেই 30,000-এর কমে ডোনেশন নেই। ডোনেশনের অঙ্ক বছরে 1.5 থেকে 2 লক্ষ টাকা, এমন স্কুলও আছে। এছাড়াও রয়েছে রকমারি খরচ, যেমন বার্ষিক উৎসব বাবদ ফি, বার্ষিক ক্রীড়া উৎসব বাবদ ফি, বার্ষিক উৎসবের পোশাক বাবদ ফি। স্কুল থেকেই কিনতে হয় জুতো, ইউনিফর্ম। স্কুল থেকেই চড়া দামে কিনতে হয় স্কুলের ব্যাগ, বই, খাতা। প্রয়োজন না থাকলেও অনেক সময় জোর করে জিনিসপত্র কেনানো হয় বলে অভিযোগ ওঠে। উপায় নেই, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাজার হাজার অভিভাবককে এই বোঝা নিতে হচ্ছে। অথচ বুঝে নেওয়ার উপায় নেই। বুঝতে গেলেই বেসরকারি স্কুলের রক্তচক্ষু। শিক্ষার আধুনিক সিস্টেম কি এটাই? প্রশ্নটা আরও একবার তুলে দিল নব নালন্দার আচরণ, বলছেন অভিভাবকদের অনেকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষার বেহাল ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, আর এবার দেখাবো স্বাস্থ্যের বেহাল দশা। পরিস্থিতি এমন যে রাজ্যের বিরোধী দলনেতা চাইছেন স্যালাইন কাণ্ডে ইডি তদন্ত করুক। অন্যদিকে মুখ্য সচিব কার্যত স্বীকার করে নিচ্ছেন যে একটা গাফিলতি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়ে কুণাল ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন। তিনি আবার বললেন এর পেছনে কোনো চক্রান্ত নেই তো, আরজিকর কাণ্ডের কোনো বিদ্রোহী এই স্যালাইন কাণ্ডের সঙ্গে যুক্ত নেই তো। স্যালাইনে প্রসূতি মৃত্যু, ইডি তদন্তের দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে। এফআইআর হওয়া উচিত এবং এই কেস
এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে। তদন্তের প্রয়োজন মানল রাজ্য সরকারও। স্যালাইনে প্রসূতি মৃত্যুর তদন্ত সিআইডির হাতে তুলে দিল নবান্ন। আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। কেন মৃত্যু? শুধু কি স্যালাইনই দায়ী? মুখ্য সচিব বললেন, দুর্ভাগ্যজনক ঘটনা, গুরুতর গাফিলতি রয়েছে। অপারেশনে ট্রেনি ডাক্তার। আমরা নির্দেশ দিয়েছিলাম যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আগেই এই অভিযোগ তুলেছিল কেশপুরের মৃত প্রসূতির পরিবারও। অপারেশনটা করেছে সেখানে কোনো ভালো প্রফেসর ডাক্তার থাকে না, জুনিয়ররাই করেছে। জুনিয়র ডাক্তারগুলো কোথায়? তারা কি ব্যক্তিগতভাবে চেম্বার খুলে টাকা ইনকাম করছে? মেডিকেল কলেজ হাসপাতালে কেন ট্রেনি ডাক্তার দিয়ে অপারেশন? এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে ঠিক তখনই বিতর্কের আগুনে নতুন ঘি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আরজিকর আন্দোলনের বিদ্রোহীদের দিকে সন্দেহের আঙুল কুণালের। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজিকরের সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। কুণাল মন্তব্য করতেই বিতর্কের আগুনে ঘি পড়েছে। মুখপাত্র হয়ে বসে থাকা যে লোকটি তার মানসিক ভারসাম্যের উপরই প্রশ্ন তুলে দিচ্ছে। এই কথা কেউ বলতে পারে? কোনো চিকিৎসারত ডাক্তার, সে থ্রেড কালচারের ডাক্তারই হোক আর দ্রোহকালেরই ডাক্তার হোক, সে তার রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে মেরে ফেলবে কেন? কিনা সরকারের বদনাম করার জন্য? এ ভাবনা আসে কোথা থেকে? সবার মধ্যে কুণাল যদি নিজের ছায়া দেখতে চায়, প্রতিবাদীদের মধ্যে যদি ও নিজেকে দেখতে চায়, ভুল করবে। অসভ্যতা করার জন্য মানুষ প্রতিবাদ করে না, মানুষ প্রতিবাদ করে বাস্তব কারণে। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। সরকারের নিজেদেরও আয়নার সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে। কড়া প্রতিক্রিয়া আরজিকর আন্দোলনের মুখদের। যে আন্দোলনের ভিডিও দেখছেন, দেখুন, যে কোনো শাসকই আন্দোলনের ভিডিও দেখে, তার কাছে সেটা রাখতে আমার সবসময় ভয়ের। আপনি সেই ভয় দেখুন, কিন্তু মানুষ হিসেবে নিজের মনুষ্যত্ব কখনো হারিয়ে ফেলবেন না। শেষমেশ কোথায় পৌঁছবে টানাপোড়েন? দরজা কি আরও বাড়বে? সৌরভ দত্ত ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। যাদের নিয়ে এত রাজনৈতিক চাপানুতোর, ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে আপনারা জানেন। 3 জনের অবস্থা এই মুহূর্তে সংকটজনক। প্রশ্নটা হচ্ছে যে এসএসকেমে তাদেরকে পাঠানো হলো, দেরি করে পাঠানো হলো কেন? এটাও শোনা যাচ্ছে যে রেফার না করেই পাঠানো হয়েছে। এই নানাবিধ প্রশ্নগুলো এক্ষেত্রে আসছে, কিন্তু আমাদের প্রশ্ন যে একজনের মৃত্যুর পর কেন টনক নড়ল? শোনা তো যাচ্ছে নির্দেশিকা আগেই জারি ছিল, কেউ কেউ বলছেন জানতেনই না। তাহলে এই স্যালাইন কেলেঙ্কারি নিয়ে যে ধোঁয়াশাগুলো উঠেছে, সেই ধোঁয়াশাগুলো কাটবে কবে? মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু, এখনো সংকটে 3 প্রসূতি। গ্রিন করিডোরে রাস্তা ফাঁকা করে এসএসকেএমে ভর্তি করে প্রাণপণ চেষ্টা চলছে বাঁচানোর। একটি ঘটনা, অনেক প্রশ্ন। ফের কাঠগড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। পয়লা থেকে সবচেয়ে বড় প্রশ্ন, অন্য রাজ্যে কালো তালিকাভুক্ত থাকা সংস্থার নিম্নমানের স্যালাইন দেওয়া হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, এক প্রসূতির মৃত্যুর পর কেন ঘুম ভাঙল স্বাস্থ্য প্রশাসনের? তৃতীয় প্রশ্ন, নেফ্রোলজি সিসিইউ এর পরিকাঠামো মেদিনীপুর মেডিকেলে নেই কেন? 2004 সালে তৈরি মেডিকেল কলেজ আর কবে সাবালক হবে? পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একটা মেডিকেল কলেজে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার পরিকাঠামোর অভাব কতটা বেশি, সর্বোচ্চ পরিষেবার যে সুযোগটা
দিন দিন কমে আসছে, এটা হচ্ছে তার প্রমাণ। ওই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার ফলে তার রিয়াকশনে যে মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যাচ্ছে, সেই ধরনের পেশেন্ট কেয়ার দেওয়ার মতো ব্যবস্থাই নেই। অথচ সরকার বলছে যে 100% কাজ নাকি তাদের হয়ে গেছে। চতুর্থ প্রশ্ন, পরিকাঠামো যখন নেই তখন প্রসূতিদের সরাতে 4 দিন লাগলো কেন? কাঁপুনি দিয়ে জ্বর, দ্রুত রক্তচাপ কমে যাওয়া, রক্তক্ষরণ, মূত্র বেরোনো বন্ধ হয়ে যাওয়া, এরকম উপসর্গ দেখেও নড়াচড়া করতে দেরি কেন স্বাস্থ্য প্রশাসনের? মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতায় স্থানান্তরের কথা প্রসূতিদের পরিবারকে জানানো পর্যন্ত হয়নি বলে অভিযোগ। কিসের এত লুকোছাপা? কিছু আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, আচ্ছা ওখানে বলেনি। আচ্ছা, গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। কে আনেনি, একটা দিদি গেছিল ওইখানকে, বলে চলো আমরা চিকিৎসা করে দেবো, ওইখানে ভালো করে দেবো তোমার মেয়েকে। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে, এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। কতদিন হয়ে গেল, 4-5 দিন অতিক্রম করলো, তাহলে নির্দিষ্ট সময় নির্ধারিত আগেই তাহলে রেফারটা করতে পারতো এবং পেশেন্ট পার্টিকে সেভাবে জানাতে পারতো। তারাও আজকে অন্ধকারে রয়েছে যে কি হবে না হবে। 19 বছরের নাসরিন খাতুন, 23 বছরের মাম্পি সিং, 31 বছরের মিনারা বিবি, কেউ ভেন্টিলেশনে, কেউ সিসিইউতে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অথচ কারোরই এখন হাসপাতালে ভর্তি থাকার কথা নয়, সন্তান কোলে বাড়িতে যাওয়ার কথা, বাড়িতে আনন্দ উৎসব হওয়ার কথা। এখন চোখের জলই সম্বল পরিজনের, লাটে উঠেছে নাওয়া খাওয়া। ডাক্তারবাবু, আমার মেয়েটা ফুলে যাচ্ছে কেন, পেটটা কেন ফাঁপে যাচ্ছে কেন, পেচ্ছাপ হচ্ছে না কেন, এখনো অবধি পেচ্ছাপ হয় না আমার মেয়েটা, শুধু ফুলে যাচ্ছে, শুধু ফুলে যাচ্ছে। যেরকম করে হলো আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। ফেরাতে পারবে এসএসকেএম, নাকি আরও কালি লাগবে স্বাস্থ্য দপ্তরের গায়ে? সৌরভ দত্ত, আব্দুল আজিজ ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। অনেকেই বিভিন্ন সময় অসুস্থ হয়ে হাসপাতালে যান, বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটিভাবে আমরা যেটা দেখি যে স্যালাইন দেওয়া হয়, কিন্তু এই স্যালাইন যে মৃত্যুর কারণ হতে পারে এই প্রশ্নটা বোধহয় মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনার আগে কারোর মনে আসেনি। প্রসূতির মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মুহূর্তে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়ে যায়নি, আরও একাধিক প্রশ্ন উঠছে এই স্যালাইন নিয়ে। কোথাও স্যালাইন সংকট, কোথাও দিব্যি চলছে নিষিদ্ধ স্যালাইন। বাংলার হাসপাতালে বিবিধ রতন, ভয়ে কাটা রোগীর পরিজন। সোমবার সবচেয়ে বড় অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন সংকটের ঠেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। 51 বছরের হিরণময় মহন্তকে রবিবার রাতে ভর্তি করা হয়েছিল, মূলত শ্বাসকষ্টের সমস্যা, বাঁচানো যায়নি। স্যালাইন চালানো হয়নি বলে এমএসবিপির কাছে লিখিত অভিযোগ পরিবারের। সকালের পরের থেকে ডাক্তার নাই তো নাই, কখন নাই, অনেক লেটে ডাক্তার আসছে, কোনো স্যালাইন দেওয়া হয়নি। কি মনে হয় স্যালাইন দিলে কি বাঁচতো? মনে হয়, আমরা তো তাই ভাবছি। কি ভাবছেন? আমার মনে হয় স্যালাইন দিলেই বাঁচতো। এই একটি নয়, স্যালাইন না দেওয়ার আরও অভিযোগ রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন নাই কালকে থেকে, কোনো পেশেন্টের স্যালাইন নাই, আমাদের পেশেন্টের স্যালাইন নাই, ওই ওয়ার্ডে কোনো পেশেন্টেরই স্যালাইন নাই, মানে হসপিটালেই স্যালাইন নাই। এটা গেল একটা দিক। বাঁকুড়ার হাসপাতালে আরও ভয়ের চিত্র। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইনও দিব্যি চলছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রোগী ও রোগীর পরিজনরা জানেনই না কোন স্যালাইন যাচ্ছে শরীরে। এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে স্যালাইন চলছে সেই স্যালাইন কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, এবং দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে NS ধরনের স্যালাইন, সেই স্যালাইন কিন্তু রোগীর শরীরে যাচ্ছে। এবং কি স্যালাইন চলেছে জানেন? আমি জানি না, আমি মূর্খ মানুষ, আমি লেখাপড়ি লয়, আপনাকে তো বলছি। এবং এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বেশ কিছু NS ধরনের স্যালাইন তা কিন্তু মজুত করে রাখা হয়েছে। স্যালাইন এখানে রাখা আছে, তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ, এটাই চলছে। এই স্যালাইনই চলছে। হ্যাঁ, এটা NSটা চলছে, এটা কিন্তু RL চলেনি। NSটা এখন দেখতে হবে ওটা কি ওই ব্যাচের বা ওই ক্যাটালগের আছে কিনা বা ওই কোম্পানির কিনা, সেটা দেখতে হবে। যদি ওই কোম্পানির না হয় তাহলে তো ব্যবহার হতে পারে, অন্য কোম্পানির তো ব্যবহার নিষেধাজ্ঞা কিছু নেই। না, এই কোম্পানিরই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই।
মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চলছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। নিষেধাজ্ঞার পরও রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহার হচ্ছিল। টিভি 9 বাংলার খবরে শীতঘুম ভাঙে প্রশাসনের। তবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের খবর চাউর হতেই ভয়ে কাঁটা রোগীর পরিজন। অনেকেই স্যালাইন নিতে অস্বীকার করেছেন। হাসপাতাল ছেড়েও চলে গিয়েছেন বহু রোগী। আমি এটা ভালোভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না। হচ্ছে অনেকেরই তো স্যালাইন দিবে, ভয় নিব না, কি হবে না হবে জানি না। ঠিক স্যালাইনেও ভয়, কেউ ভেবেছিল এমনও একদিন দেখতে হবে। অভিষেক ব্যানার্জি গোটা রাজ্যে যে দুর্নীতি চক্র চালাচ্ছেন তার জন্য হাসপাতালে ভেজাল ওষুধ। আসলে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যে মাফিয়া রাজ চলছে। সিবিআই কিছু বলবে না, বিজেপি কিছু বলবে না, মেদিনীপুরে তোমরা মনে করতে শুভেন্দু বড় ব্যাপার, কোথায় তারা? পুরো ব্যবস্থাটাই দুর্নীতি। দুর্নীতি না হলে এই স্যালাইন হসপিটাল পর্যন্ত পৌঁছতো না। এই চক্রে বড় বড় মাথারা যুক্ত না থাকলে এটাকে ব্যবহার করা হতো। কার নির্দেশে কারা কাটমানি খেয়ে এই বেআইনি ওষুধকে অ্যাপ্রুভাল দিয়েছিল, কারা কাটমানি খেয়ে এই স্যালাইনকে মানুষের শরীরে ঢোকার ছাড়পত্র দিয়েছিল, এবং এমনকি এই ঘটনা মেদিনীপুরের এই ঘটনা ঘটার পরে সরকার ওটাকে লিস্ট থেকে সরানোর পরেও কেন এসএসকেএম কি বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধগুলোকে ব্যবহার করা হচ্ছে, কত হাজার কোটি টাকা কাটমানির গল্প আছে, এগুলো তো সামনে আসা দরকার। আমি স্পষ্টভাবে জিজ্ঞাসা করছি বিরোধী নেতাদের যে আপনারা যে সিবিআই বলছেন, তো এই কথাটা তো আপনারা আরজি করের ক্ষেত্রেও বলেছিলেন। আরজি করে সিবিআই এসে দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। জীবন নিয়ে ছিনিমিনি, স্বাস্থ্য দফতর কি দায় অস্বীকার করতে পারে? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। বাংলায় একটা প্রবাদ আছে, বাঁশের চেয়ে কঞ্চির আওয়াজ বেশি। আপাতত মেদিনীপুরে কাঁথি সমবায় ব্যাংকের যে নির্বাচন তা ঘিরে সেই ছবিটাই আরও একবার সামনে এলো। অখিলগিরি বনাম উত্তম বারিক দ্বৈরথ একেবারে তুঙ্গে। আপনারা জানেন যে ইতিমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বোর্ড অফ ডিরেক্টরসের একটি তালিকা তৈরি করেছে যারা মনোনয়ন পেশ করবেন, কিন্তু তারই মাঝে দাঁড়িয়ে উত্তম বারিক অভিযোগ কি করছেন, তিনি বলছেন অখিলগিরি ঘনিষ্ঠদের নাম এখানে প্রাধান্য পেয়েছে। মোটামুটি পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে 31শে জানুয়ারি ভোটাভুটি এক প্রকার নিশ্চিত। পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় ব্যাংকের ক্ষমতা কার হাতে থাকবে, এ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কাজিয়া তুঙ্গে। লড়াই রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি বনাম জেলা সভাধিপতি উত্তম বারিকের। কাজিয়া থামাতে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করেন। ডিরেক্টর বাছাই নিয়ে কলকাতায় পূর্ব মেদিনীপুরের নেতাদের নিয়ে ম্যারাথন বৈঠক হয়। সুব্রত বক্সী, রাজীব বন্দ্যোপাধ্যায় ও সমবায় সেলের নেতা আশিস চক্রবর্তীদের উপস্থিতিতে একটা তালিকা প্রস্তুত হয়। ওই তালিকা অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। সূত্রের খবর, ওই তালিকায় সভাধিপতি উত্তম বারিক শিবিরের তুলনায় অখিলগিরি গোষ্ঠীর প্রতিনিধিরা গুরুত্ব পেয়েছেন। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে উত্তম বারিকের ঘনিষ্ঠরা আলাদা প্যানেল জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো সোমবার কাঁথি সমবায় ব্যাংকে মনোনয়ন তুলতে যান উত্তম ঘনিষ্ঠরা। তাদের দেখে চোর চোর স্লোগান অখিলগিরির ঘনিষ্ঠদের। এমনকি রাজ্য শীর্ষ নেতৃত্বের অনুমোদিত তালিকায় নাম থাকা এগরার বিধায়ক তরুণ মাইতিকে ঘিরেও স্লোগান ওঠে। রাজনীতি করতে এসছি তো, এর অভ্যেস স্লোগান দেওয়া তারা দেবে। আমি আমার দলের নির্দেশে নমিনেশন তুলবো, এই জন্য এসেছি। যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল, হ্যাঁ, তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে, তদন্ত হবে। শুধু তরুণ মাইতিই নন, কাঁথি সমবায় ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানকে ঘিরেও শুভেন্দুর ঘনিষ্ঠ বলে চোর স্লোগান ওঠে। ভোটে জেতার পরে দিনভর টান টান উত্তেজনার মধ্যেই দুই গোষ্ঠীর ঘনিষ্ঠরা মনোনয়ন তোলেন। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, 31 জানুয়ারি ডিরেক্টর বাছাইয়ে ভোটাভুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্য নেতৃত্বের পাঠানো তালিকাকে উপেক্ষা করেই কি ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তম গোষ্ঠী? কার প্রশ্রয়ে এত সাহস পাচ্ছেন উত্তম ঘনিষ্ঠরা? টেনশন এতটাই যে কাঁথির এসডিপিও, আইসি সহ বিশাল পুলিশ বাহিনী র্যাফ মোতায়েন ছিল ব্যাংক চত্বরে। অস্বস্তি বাড়ছে দলের অন্দরেই। এই নমিনেশন পর্ব দলের নির্দেশকে কতটা মান্যতা দেওয়া হচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে কতটা কুৎসা করা হয় দিনের শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার বিষয়। কনিষ্ক মাইতি, টিভি 9 বাংলা, পূর্ব মেদিনীপুর।
জেলে বসেই জাল ছড়াচ্ছে তারিকুলের মতন জঙ্গিরা। অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। জেলের জ্যামার কাজ করছে না, তার কারণ 4G 5G টেকনোলজির ফোন কল আটকাতে ব্যর্থ জেলের জ্যামার। এই নিয়ে গতকালই সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার 24 ঘন্টা কাটতে না কাটতেই প্রশাসন অবশেষে উদ্যোগী হলো নয়া প্রযুক্তির জ্যামার জেলে বসানোর জন্য। কখনো জেলে বসে জঙ্গি জাল ছড়ানোর অভিযোগ, কখনো গারদের ওপার থেকেই চলছে তোলাবাজি, কখনো আবার জেল থেকেই দেওয়া হচ্ছে খুনের সুপারি। সেই নেটওয়ার্ক চালাতে লুকিয়ে ব্যবহার করা হচ্ছে মোবাইল ফোন। সেই জাল কাটতে এবার পশ্চিমবঙ্গের জেলগুলিতে বসছে অত্যাধুনিক প্রযুক্তির জ্যামার। কারা দপ্তর সূত্রে দাবি, বর্তমানে যে জ্যামার ব্যবহার করা হয় তা জেল চৌহদ্দিতে 4G 5G নেটওয়ার্ক অকেজো করতে পারছে না, সেগুলি দিয়ে শুধু 2G নেটওয়ার্কই অকেজো করা যায়। তাই রাজ্যের জেলগুলিতে চালু হচ্ছে টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেম। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে তা শুরু হতে চলেছে প্রেসিডেন্সি বা দমদম সংশোধনাগারে। কেন এই উদ্যোগ? সূত্রের দাবি, প্রযুক্তির ফাঁকফোকরকে কাজে লাগিয়ে জেলবন্দীরা অনায়াসেই মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা চালাচ্ছে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টেও উঠে এসেছে জেএমবি জঙ্গি তারিকুল বহরমপুর জেল থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। ব্যারাকপুরের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনা থেকে বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে হামলার মতো ঘটনায় জড়ায় জেলবন্দি বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এর নাম। তদন্তকারীদের দাবি, জেল থেকেই ফোনে ফোনে নিজের নেটওয়ার্ক সামাল দিত সুবোধ। আমাদের ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছে মুর্শিদাবাদ 5 স্টার। এখানে মোবাইল ফোন ইউজ করা যায়, গাঁজা খাওয়া যায়, হেরোইন চরস পাওয়া যায়। এখানে পয়সা দিলে সব কিছু করা যায়, কোনো জেলে জ্যামার নেই। সেন্ট্রাল জেলগুলোতে হ্যাঁ আমরা জ্যামার বসাতে চাইছি। আচ্ছা, টেন্ডার প্রক্রিয়া চলছে। আচ্ছা, এবং পরবর্তী ফেজে বাকি জেলগুলোতে আচ্ছা আমাদের চিন্তা। অবশ্যই সিস্টেম চালু করতে গেলে কোথাও কোথাও হয়তো সমস্যার মুখে পড়তে হবে রাজ্য কারা দপ্তরকে। তার কারণ অতীতেও দেখা গিয়েছে জয়পুরের জেল, বেঙ্গালুরুর জেল, সেখানে এই ধরনের সিস্টেম কার্যকর করতে গিয়ে আশেপাশের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের ফোনেও কিন্তু নো সিগন্যাল, ফলে সেই জায়গাকেও মাথায় রাখতে হচ্ছে রাজ্য কারা প্রশাসনকে। কারা দপ্তর সূত্রে খবর, জেলের আধিকারিক এবং আশপাশের এলাকার বাসিন্দারা যাতে জ্যামারের গণ্ডির বাইরে থাকেন সেই বন্দোবস্ত আগে থেকে রাখা থাকবে। তবে জেলের আধিকারিক কর্মীদের ব্যবহৃত নম্বরের সংখ্যা হবে সীমিত, এমনটাই সূত্রের খবর। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। টহল দিচ্ছেন ওনারা, সামান্য সন্দেহ হলেই হাসুয়া উঁচিয়ে ধরছেন ওনারা, রাধেন, চুল বাঁধেন, আবার সীমান্ত পাহারা দেন। খিড়কি থেকে সিংহদুয়ার না এই পর্যন্ত ওনাদের পৃথিবী নয়, এর অনেকটা বাইরে গিয়ে দেশের সীমানায় এবার তারা পাহারা দিচ্ছেন, রাত জাগছেন। সুখদেবপুরের মহিলাদের কথা বলছিলাম, তারা অতন্দ্র প্রহরী, যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে না ঢুকতে পারে। হাতে হাসুয়া, সীমান্তে নজর, দাঁড়িয়ে আছেন যারা, তারাই ভারত, আমাদের দেশ। নিতান্ত সাদামাটা চেহারা, হাট পৌড়ে ছাপা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে শাখা পলা নোয়া, সঙ্গে হাতে হাসুয়া আর চোখে আগুন না থাকলে আলাদা করে নজরেও পড়বেন না। এরা মালদার সুখদেবপুরে থাকেন। সুখদেবপুর, যেখানে বলে না দিলে ভারত আর বাংলাদেশের মাটি আলাদা করা যায় না, যেখানে এখন রাত বিরেতে ঢুকে পড়ছে বাংলাদেশি হানাদাররা। TV9 বাংলা যখন সুখদেবপুরে পৌঁছয় তখন মহিলারা মিটিং করছেন। কিছুক্ষণ পর চাটাই গুটিয়ে ওরা উঠলেন, গিয়ে দাঁড়ালেন একটা উঁচু মতো জায়গায়, যেখান থেকে সীমান্ত স্পষ্ট দেখা যায়। দেখা যায় ওপারে খেজুর গাছের আড়ালে সর্ষে ক্ষেতের ভেতরে কেউ লুকিয়ে আছে কিনা। হঠাৎ চোখে পড়ল সীমান্তের কাছে ওপারে কারা ভিড় করে আছে। হে সাবধান! এপার থেকে হাসুয়া উঁচিয়ে ভেসে গেল হুঙ্কার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সুখদেবপুরের সেই অঞ্চলে, যেখানে প্রায় 1.5 কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো রকম কাঁটাতার নেই। আর এই কাঁটাতার নিয়েই যত সমস্যা, গত কয়েকদিন ধরেই এখানে ফেন্সিং করানোর জন্য যে ব্যবস্থা নিচ্ছিল বিএসএফ, কিন্তু সেখানে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিরুদ্ধে। মালদার সুখদেবপুরে খোলা সীমান্তে কাঁটাতার বসাতে হবে, কিন্তু বিএসএফকে বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, তাই দেরি হচ্ছে। আর সেই সুযোগে সূর্য পশ্চিমে ঢললে আলো কমে এলে নাকি ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ঢুকে পড়ছে নাকি বিজেপি ঢোকাচ্ছে? বাংলাদেশের জঙ্গি এসেছিল, দিয়ে এসে 6 জন এসে 6 জন এই গম টম সব কাটলো। অতএব
পালা করে পাহারা, সকালে, দুপুরে এবং অবশ্যই রাতে। হাসুয়া হাতেই আছে, বেগতিক বুঝলেই হাসুয়া হাওয়ার সঙ্গে কথা বলবে। নিজের সুরক্ষা, দেশের সুরক্ষা, সুখদেবপুরের মায়েরা মেয়েরা বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন। হেসে নিয়ে থাকছি, বড় লাঠি নিয়ে থাকছি, আসলে আমরা কাটবো কি মারবো। 1941 সালে জার্মানি যুদ্ধে জড়িয়েছিল রাশিয়ার সঙ্গে। হিটলারের বাহিনীকে ঠেকাতে এগিয়ে আসেন রুশ মহিলারা। স্নাইপার হিসেবে প্রশিক্ষণ শেষ হলে তৈরি হয় লেডি কিলার গ্যাং। প্রায় 2000 মহিলা স্নাইপার ছিলেন রাশিয়ার সেনাবাহিনীতে। হিটলারও নাকি সমছে চলতেন রাশিয়ার এই লেডি কিলারদের। সুখদেবপুরের মেয়েদের ট্রেনিং নেই, তারা নিজেরাই দেশ বাঁচাতে নেমেছেন। এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি, সেটা ওই বাংলার দুর্বৃত্তদের সমঝে দিচ্ছেন সুখদেবপুরের মায়েরা। ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। একদিকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, যারা ছদ্মবেশে লুকিয়ে চুরিয়ে এবং আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই দেশে বা এই রাজ্যে কোনো না কোনো পেশার সঙ্গে জড়িয়ে পড়ছে। কিন্তু তারা ঢুকেছে অবৈধভাবে, তাদের পুলিশ ধরছে। প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঠিক একই সময়ে ওপারে ইউনূসের সরকার ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে এবং কোথাও ঘোমটার আড়ালে একটা ছায়াযুদ্ধের পটভূমি তৈরি করছে। বিশেষ করে বিজিবি, বিএসএফ যখন যে সমস্ত জায়গায় কাঁটাতার নেই সেখানে কাঁটাতার দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তখন বিজেপি নাকে কাঁদছে। ভারত কিন্তু কূটনৈতিকভাবে আরও চাপ তৈরি করছে এবং ইউনূসের সরকার সেটা প্রত্যেক দিন টের পাচ্ছে। অক্টোবর 2014, প্রধানমন্ত্রী হওয়ার পর লেহ লাদাখে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই প্রথম ভারতীয় সেনাদের সঙ্গে কথাবার্তা বলার ফাঁকে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে, তাই তারা ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে। স্পষ্টতই ইঙ্গিত ছিল পাকিস্তানের দিকে। বছর দশেক পর পশ্চিম সীমান্তের প্রতিবেশীর মতোই কি পূর্ব দিকের প্রতিবেশীও ছায়া যুদ্ধ শুরু করল? ভারত বাংলাদেশ সীমান্তে বিস্তীর্ণ এলাকা কাঁটাতারহীন। দুই দেশের সীমান্তে প্রায় 538 কিলোমিটার এখনও উন্মুক্ত। বিএসএফ খোলা সীমান্তে কাঁটাতার বসাতে চাইছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বিএসএফকে কাজে বাধা দিয়েছে, পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কাঁটাতারে কেন অ্যালার্জি বাংলাদেশের? সীমান্ত পাহারা পোক্ত হলে বর্ডার গার্ড বাংলাদেশের কোন পাকা ধানে মই পড়বে? জঙ্গি ঢোকাতে পারবে না বলেই কি বিএসএফকে উস্কানি দিচ্ছে বিজেপি? এতগুলো প্রশ্নের উত্তর চাই। একটু ওরা চুলকাচ্ছে, কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে। ভারত সাধারণত কোনো মশা মাছিকে হিট করে না। ওই 60-70 সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে, যেটা কলকাতা থেকেই ওখানে ভালো উত্তর দেওয়া যায়। জিনিসের দাম সহ গোটা বাংলাদেশে হাহাকার চলছে। সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে রাজনীতির আগুনে সেঁকতে চাইছে যারা সংখ্যালঘুদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে রাজনীতির মনোভাব নিতে চান তা। দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। সীমান্তে কাঁটাতারের বিষয়ে ঢাকার প্রতিনিধিকে বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। সূত্রের খবর, বৈঠকে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। পরের দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে দিল্লি বুঝিয়ে দিল সীমান্তে বিজেপির পায়ে পা লাগিয়ে ঝগড়ার চেষ্টা ভারত ভালো চোখে দেখছে না। কারণ সীমান্তের ওপারে উস্কানি, ছল চাতুরি ধরা পড়ছে বারবার। জাল ফেললেই ধরা পড়ছে জঙ্গি বা অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের সুতিতে 2 বাংলাদেশি সহ 3 জন গ্রেপ্তার হয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে 5 বাংলাদেশি ধরা পড়েছে। সোনারপুরে ধৃত 5 জন একটা জামা কাপড়ের কারখানায় কাজ করত। এদেশে 5 বছর ধরে ঘাপটি মেরেছিল অনুপ্রবেশকারীরা। ছিল পরিচয় ভাঁড়িয়ে। কি করে নিশ্চিন্তে ছিল ওই বাংলাদেশিরা? পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি। যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে, সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। শুভেন্দু অধিকারীর এই কথায় বিতর্ক হয়েছিল। সোনারপুর থেকে 5 অনুপ্রবেশকারী ধরা পড়ায় কি প্রমাণ হচ্ছে?
বিরোধী দলনেতার সন্দেহ কিছুটা হলেও ঠিক। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে কলকাতা শহরতলি বা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে কি বাংলাদেশিরা সত্যিই ঘাঁটি গাড়ছে? আইনি এবং প্রশাসনিক ব্যাপার। কবে থেকে দীর্ঘদিন কে কারা ঢুকে বসে আছে, সেই সিপিএম জমানা থেকে ঢুকে বসে আছে। ত্রিপুরায় তাহলে হচ্ছে কেন? আসামে ট্রেনিং ক্যাম্প খুলছে কেন? বেআইনিভাবে ঢুকছে কি করে দেশে, বিএসএফ কি করছে অথবা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কি করছে, কেন্দ্রীয় সরকার। আর ঢুকলো যখন এসে সর্বত্র তো তৃণমূলের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অথবা যা সবই তো তৃণমূল, ঘাপটি মেরে বসে আছে কি করে, কার প্রশ্রয়? ফলে দিল্লি হোক আর রাজ্য হোক, সরকারের অপদার্থতা মানুষের বিপদ বাড়াচ্ছে। কদিন আগেই বড়ুইপুরের এক গ্রামের খোঁজ পেয়েছিল TV9 বাংলা, যে গ্রামে 2-3 মাস আগেও ছিল রোহিঙ্গারা। এত ভিনদেশি কি করে এই রাজ্যে আশ্রয় পাচ্ছে? তর্কে প্রশ্নের উত্তর মিলবে না। তীর ছোড়াছুড়ির মধ্যে বাস্তব সত্যটা হলো জাতীয় নিরাপত্তা নিয়ে সত্যি সতর্ক হতে হবে। অনুপ্রবেশকারীদের আড়ালে জঙ্গি মুখ থাকলে আর একটা খাগড়াগড় যে ঘটবে না তার তো কোনো গ্যারান্টি নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজই পড়শি দেশ চীন আর পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত, আর তারই মাঝে ভূস্বর্গের বাসিন্দাদের জন্য সুখবর। বলা যেতে পারে নতুন বছরে নতুন উপহার। 6.5 কিলোমিটার দীর্ঘ অল ওয়েদার টানেল খুলে দেওয়া হলো। এর ফলে একদিকে যেমন পর্যটন ব্যবসার উন্নতি ঘটবে, ঠিক তেমনি ভারতীয় সেনা শটান পৌঁছে যেতে পারবেন লাদাখ সীমান্তে। দূর হলো পথের কাঁটা, মোদির হাত ধরে ভূস্বর্গের মানুষের স্বপ্ন সফল। সোমবার জম্মু ও কাশ্মীরের সোনমার্গে জেড মোড টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর টানেল ঘুরে দেখেন তিনি। যারা সুড়ঙ্গ তৈরি করেছেন কথা বলেন তাদের সঙ্গেও। 8,500 ফুট ওপরে 2,700 কোটি টাকা খরচে তৈরি হয়েছে 6.5 কিলোমিটারের এই টানেল, যা সোনমার্গ ও গান্ডেরবাল গগনগিরের মধ্যে যোগাযোগ সহজ করবে। 1.5 ঘন্টার রাস্তা এখন হুশ করে পৌঁছে যাওয়া যাবে মাত্র 15 মিনিটে। जम्मू कश्मीर की लद्दाख की एक और बहुत पुरानी डिमांड आज पूरी हुई है, और आप पक्का मानिए ये मोदी है, वादा करता है तो निभाता है। हर काम का एक समय होता है और सही समय पर सही काम भी होने वाले हैं। এতদিন আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে সোনমার্গে পৌঁছতে হতো। সেই রাস্তা বছরের অধিকাংশ সময় ধস ও তুষারপাতে বন্ধ থাকত। তা এড়াতেই তৈরি হয়েছে জেড আকৃতির টানেল। এখন সারা বছর সোনমার্গের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা যাবে। ये जो इलाका है काफी बर्फबारी के मौसम में जो है बंद हो जाता है, तो उससे जो है पर्यटन पर भी असर पड़ता है, और वहीं लद्दाख की और जो गति है ट्रैफिक की वो भी रुक जाती है। और उसके चलते अब जदमोट टनल शुरू हो गया है, तो सोनमर्ग और गांदरबल जिले का इलाका जो है वो कनेक्ट हो जाएगा, यानी कि ऑल वेदर कनेक्टिविटी हो जाएगी। यहाँ से वापस नहीं जाता था। अच्छा, काफी फायदा होगा। बहुत फायदा। अभी जब जोजिला खुलेगा तो जोजिला वो उससे ज्यादा फायदा है। फायदा तो बहुत होगा लोगों को। चलिए बेचारे गरीब लोग हैं। और क्या। জেড মোড টানেল চালু হওয়ার ফলে শুধু যাতায়াতে সুবিধা হবে তা নয়, ভোল বদলে যাবে গোটা অঞ্চলের। বদলে যাবে আর্থসামাজিক পরিকাঠামো, পর্যটনে জোয়ার আসবে, তাতে ব্যবসা ও রোজগার বাড়বে। একই সঙ্গে ঘুম ছুটবে চীন পাকিস্তানের। লাদাখ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে জেড মোড টানেলে। ভরা শীতে সহজে এলওসিতে যাওয়ার সুবিধে পাবে সেনা। লাদাখের একাধিক সেনাঘাঁটিতে প্রতিরক্ষা সামগ্রী সহ সেনাদের জন্য খাবার ও ওষুধপত্র পৌঁছানো সহজ হয়ে যাবে। সেই সুবিধা আটকাতেই বারবার এই টানেলকে নিশানা করেছিল জঙ্গিরা। জঙ্গি হানায় নিহত এক ডাক্তার ও টানেল প্রকল্পের 6 শ্রমিক। প্রকল্পের মেকানিক্যাল ও সেফটি ম্যানেজারকে হত্যা করা হয়। জঙ্গি হানায় নিহত হয় প্রকল্পের এক ডিজাইনারও। উন্নয়নের জোয়ারে কি কুনজর পড়েছে জঙ্গিদের? साथ हमारे श्रमिक साथियों ने अपनी जान गंवाई, लेकिन हम अपने संकल्प से डीगे नहीं। इन मेरे श्रमिक साथियों ने हर चुनौतियों को पार करते हुए
इस कार्य को पूरा किया है। শুধু জেডমোড নয়, 2028 সালে জজিলা সুড়ঙ্গ তৈরি হয়ে যাওয়ার কথা। তার ফলে কাশ্মীর ও লাদাখের মধ্যে দূরত্ব অনেকটা কমে যাবে। এখন সেই মাইল ফলকের অপেক্ষায় ভূস্বর্গবাসী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শেষ পাতে বাঘের খবর আপনাকে না জানলেই নয়। অনেকটা জানেন তো সেই চৌবাচ্চার অঙ্কের মতন, মানে একদিকের কল দিয়ে জল পড়ছে ঢুকছে আর অন্যদিকের ফুটো দিয়ে চৌবাচ্চা থেকে জল বেরিয়ে যাচ্ছে। মইপিঠের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগার রবিবার রাতে খাঁচাবন্দি করা গিয়েছিল এবং আজ মানে সোমবার সেটাকে ছেড়েও দেওয়া হয়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আবারও বাঘের দেখা মিলল কুলতলিতে। মুক্তির স্বাদ, অসম্ভব ক্ষিপ্রতায় বন দফতরের নৌকা থেকে লাফ, তারপর এক দৌড়ে ঢুলি ভাসানী জঙ্গলে মিলিয়ে গেল সুন্দরবনের রাজা। সুন্দরবনের কিশোরী মোহনপুরের আজমলমারির 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘটি। ফের আতঙ্ক ছড়ায় মইপিঠে। শেষ পর্যন্ত রবিবার রাতে টোপ গেলে রয়্যাল বেঙ্গল। প্রাথমিক পর্যবেক্ষণে রাখার পরেই পুরুষ বাঘটিকে কুলতলির মইপিঠ এলাকা থেকে বেশ কিছুটা দূরে ঢুলি ভাসানীর জঙ্গলে ছেড়ে দেয় বন দফতর। অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে পরপর 2 সপ্তাহে 3 বার বাঘ ঢুকে পড়েছিল কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুর এলাকার শ্রীকান্তপল্লী উত্তর বৈকুণ্ঠপুরে। বন দপ্তর কোনো রকমে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠালেও আবার সেই বাঘ ঢুকে পড়ে একেবারে মইপিঠের গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলে, যে কারণে কোনো রকমভাবে ঝুঁকি নিতে চায়নি বন দপ্তর। পাতা হয় লোহার খাঁচা, দেওয়া হয় ছাগলের টোপ, আর সেই খাঁচাতেই বন্দি হয়ে যায় বাঘ। আর সেই বাঘটিকেই ছাড়া হয়েছে ঢুলি ভাসানী জঙ্গলে। বনকর্তাদের ধারণা যে ওই একই বাঘ বারে বারে চলে আসছিল মইপিঠের লোকালয়ে। যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। মানুষ নিজেদের কাজের জন্য জঙ্গলে ঢোকেন মাছ কাঁকড়া ধরতে, তারা কোনো সময় জাল কেটে দিচ্ছেন, সেখান দিয়ে বাঘ বেরিয়ে আসছে। তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করবেন না। এতে সামগ্রিকভাবে গ্রামের মানুষের এই যে অসুবিধাটা হচ্ছে সেটা সেই কারণেই হচ্ছে। গহন জঙ্গলে বাঘের মুক্তি, কিন্তু জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের স্বস্তি আর মিলল কই? যখন গরু বাঁধতে যাচ্ছিলাম দেখলাম বাঘের পায়ের ছাপ পড়ে রয়েছে। সব ছেলে মেয়ে দেখতে পেয়ে বাঘ বাঘ করে ডাকাডাকি করতে এসে আবার বন দপ্তরকে খবর দিতে বন দপ্তর এসে ঘেরাঘেরি করছে। ঢুলি ভাসানীর জঙ্গলে বাঘ ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই বাঘের আতঙ্ক কুলতলির গুড়গড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়েরচক গ্রামে। এই যে গ্রামটা রয়েছে গোড়েরচক গ্রাম, একেবারে জঙ্গল লাগোয়া, মাগরি নদীর একেবারে পাশে এই যে জঙ্গলটা রয়েছে এবং তার সঙ্গে গ্রাম রয়েছে, লোকালিটি রয়েছে। যাতে না লোকালয়ে বাঘটা ঢুকে যায় তার জন্য জাল ঘিরে আমরা ব্যারিকেডটা করছি। আচ্ছা, বাঘের ছাপ ছাপ পাওয়া গেছে। কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন, ম্যানগ্রোভের জঙ্গল ঘেরা গ্রামগুলিতে বাঘ ঢোকার প্রবণতা কেন বাড়ছে? এই নদী পেরিয়েই কিন্তু মইপিঠের ম্যানগ্রোভ যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্র পার করে গ্রামের অর্থাৎ লোকালয়ের মধ্যে চলে গেছিল বাঘ। এই যে ম্যানগ্রোভের এরিয়া, যেখানে ম্যানগ্রোভের অরণ্য রয়েছে, এই পথেই কিন্তু বাঘ ঢুকেছিল লোকালয়ে। এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায় সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে
জঙ্গল থেকে আরেকটা জঙ্গল এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মোমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। সুন্দরবনে বাঘে মানুষের টানাটানি চিরকালীন। হতদরিদ্র মৎস্যজীবী যারা কাঁকড়া বা মধু সংগ্রহ করে জীবন ধারণ করেন, তারা গভীর জঙ্গলে ঢুকতে বাধ্য হন জীবিকা নির্বাহের জন্য। উল্টো দিকে বিভিন্ন কারণে বাঘও ঢুকে পড়ছে লোকালয়। কিভাবে এই টানাপোড়েন বন্ধ করা যায়, এই সমস্যা সমাধানের উপায় কি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর ও সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।